কুয়েটের ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েছে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী শক্তিগুলো। যদিও এরই মধ্যে কুয়েট প্রশাসন বেশ কিছু কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিন্তু জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন এমন পরিস্থিতির উদ্ভব হলো? এর নেপথ্যে কারা? পতিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগকে কোনো পক্ষের ছত্রছায়ায় আবারও সক্রিয় হয়ে উঠছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন আমার সঙ্গে দুজন অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল। আরও আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং রাজনীতিবিদ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। নাসির উদ্দিন নাসির, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা যেমনটি দেখলাম যে কুয়েটের ঘটনার রেশ এখন পর্যন্ত কিন্তু বিরাজ করছে সর্বময়। একটু জানতে চাই যে ছাত্রদল জাতীয় ঐক্য বিনষ্টের দায় শিবিরের ওপর চাপাচ্ছে, আবার অন্যদিকে শিবিরের বিবৃতি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গেল 16 বছর ধরে যে অপরাজনীতির প্রবর্তন করেছিল, ছাত্রদল সেই পথ অনুসরণ করছে। পাল্টাপাল্টি অভিযোগ এক ধরনের আমরা দেখতে পাচ্ছি, বাস্তবতাটা আসলে কি? দেখুন, এটি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটির একটি প্রেক্ষাপট রয়েছে, সেটি হচ্ছে আমরা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে আসলে একটি ইতিবাচক ছাত্র রাজনীতি চলমান রয়েছে, এবং সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য আমরা সদস্য ফরম বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি, এবং এই মাসের 16 তারিখ আমাদের একটি কেন্দ্রীয় টিম খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদস্য ফরম বিতরণ করেছে। সেটি বিশ্ববিদ্যালয় থেকে 2 কিলোমিটার দূরে আমরা সেই প্রোগ্রামটি করেছি, এবং বিশ্ববিদ্যালয়ের 75 জন শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেই ফর্ম নিয়েছে। সেই 75 জন শিক্ষার্থীর মধ্যে থেকে 3 জন শিক্ষার্থী 28 ফেব্রুয়ারি তারা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার উদ্দেশ্যে যখন গিয়েছিল, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ওই 3 সমর্থকের উদ্দেশ্যে অতর্কিত হামলা করা হয়, এবং হামলা করে তারা ওই 3 শিক্ষার্থীকে মারধর করে বের করে দেওয়া হয়। এবং পরবর্তী সময়ে কুয়েটের পাশে একটি দোকান ছিল, সেই দোকানে 3 শিক্ষার্থী আশ্রয় নিলেও ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিবিরের নেতৃবৃন্দরা ওই দোকান ভাঙচুর করে এবং দোকানের মালিককেও ভাঙচুর করে। পরক্ষণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ওইখানে এলাকাবাসীরা সেই শিক্ষার্থীদের সাথে, অর্থাৎ বৈষম্য বিরোধী ওই শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীদের সাথে এই এলাকাবাসীদের একটি সংঘর্ষ হয়, এবং সংঘর্ষের পরে থেকে আমরা দেখি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। সুতরাং এই ঘটনাকে যদি মোটা দাগে আমরা এক বাক্যে যদি শেষ করি, তাহলে আমরা দেখব যে ছাত্রদলের 3 জন সমর্থক যারা 16 ফেব্রুয়ারি ফরম নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের, তারা 18 তারিখ ক্যাম্পাসে গিয়েছিলেন তাদের নিয়মিত ক্লাসের উদ্দেশ্যে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এবং শিবিরের নেতৃবৃন্দরা ছাত্রদলের 3 জন নেতাকর্মীকে উপযুক্ত করে হামলা করেছে। হামলার পরবর্তী সময়ে এলাকাবাসী সহ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এবার এই জায়গায় আমি শুধু আরও একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা একটি প্রেস নোট করে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে, কিন্তু এই বছরের 7 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 75 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে, যেটি এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে। এবং এখানে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে শিবির দীর্ঘদিন ধরে এখানে কমিটি রয়েছে, সেটি শিবিরের গোপন তৎপরতার মাধ্যমে যে রাজনীতি চলমান রয়েছে, সেটি এখানে শিক্ষার্থীরা স্বীকার করছেন যে শিবিরও এখানে রাজনীতি করে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফরম বিতরণ করেছে। শুধু ফরম নেয়ার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ওই 3 সমর্থকের উপর হামলা করেছে। কিন্তু আমাদের এখানে কোনো কমিটি নেই, সাংগঠনিক স্ট্রাকচার নেই, এমনকি আমরা কখনো রাজনৈতিক কার্যক্রম সেখানে পরিচালিত করিনি। এবং সেই ঘটনার সূত্র ধরে 18 তারিখ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা যেমনটি দেখলাম, এই ঘটনার পরপরই কিন্তু সমন্বয়ক হাসান আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে জানালেন যে ছাত্রলীগের মতো যারা হতে চাইবে তাদের পরিণতিও ছাত্রলীগের মতোই হবে। কারা হতে চাইছে ছাত্রলীগের মতো? আমার তো মনে হচ্ছে যারা হামলা করেছে শুরুতে তারাই ছাত্রলীগের মতো। আপনারা বলছেন হামলা করেছে অপর পক্ষ, কিন্তু অপর পক্ষ আবার অভিযোগ করেছে যে ছাত্রদলই আসলে সংঘর্ষের সূত্রপাত করেছে। ছাত্রদলের 3 জন সমর্থকের উপর যে হামলা হয়েছে সেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে অলরেডি। সে হামলার ভিডিও
শুরুতে, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সুতরাং হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি ঠিক, কিন্তু কারা হামলা করেছে শুরুতে তারাই নিশ্চয়ই ছাত্রলীগের মতো আচরণ করছে বলে আমাদের সেটি মনে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। বর্তমান সময়ে আমরা যে পরিস্থিতি দেখছি, এই যে ছাত্র সংগঠনগুলোর মাঝে এই দ্বন্দ্ব, যারা 6 মাস আগেও কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেখেছি ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, আসলে মূলে কি? ধন্যবাদ আপনাকে, এবং আমি খুবই উৎসাহিত যে আমার তরুণ বন্ধু এখানে আলোচনায় উপস্থিত আছে। আমি এখন থেকে প্রায় 2 যুগ আগে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলাম। তো সেই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। আজকের এই সংকটের মূল কারণ আমি বলবো যে সহিষ্ণুতার অভাব। অর্থাৎ যে গণতন্ত্রের জন্য দীর্ঘ 16 বছর আমরা ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলাম, সেই গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত ছিল পরমত সহিষ্ণুতা। ফ্যাসিবাদ পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করতো না বলে সে তার রাষ্ট্রযন্ত্র দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে এবং আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে মানুষকে হত্যা করেছে। সুতরাং সেই সংস্কৃতির বাইরে এসে আমরা যদি গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে না প্রবেশ করতে পারি, তাহলে এরকম সংঘাত ঘটতেই থাকবে। অর্থাৎ গণতান্ত্রিক সমাজে বহুমতের চর্চা থাকবে, ভিন্ন মত নিয়ে একাডেমিক তর্ক বিতর্ক হবে এবং সুষ্ঠু তর্ক বিতর্কের মধ্য দিয়ে সেই রাজনৈতিক বিতর্কের ফয়সালা হবে। এটাই সভ্য সমাজের সভ্য রাজনীতি। কিন্তু আমরা যখন দেখি গায়ের জোরে ভিন্ন মতের উপরে আক্রমণ করা হয় এবং আমরা যখন দেখি ভিন্ন মতকে দমন করার চেষ্টা হয়, এটি কিন্তু একটা ফ্যাসিবাদী সংস্কৃতি। এবং আমার মনে হয় যে এই ফ্যাসিবাদী সংস্কৃতির যে মানসিকতা, এটি আমাদের অনেক তরুণ বন্ধুদের মাথা থেকে এখনো বিদায় হয় নাই। তারা ফ্যাসিবাদ থেকে এখনো, ফ্যাসিবাদের পতন থেকে এখনো তারা হয়তো শিক্ষা নিতে পারে নাই, যে কারণে আজকে অনেকেই ফ্যাসিবাদের ভাষাতেই কথা বলছে। ফলে এই জায়গাটার সুযোগ নেবে যারা জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চায়। এই জায়গাটার সুযোগ নেবে যারা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় না। এই জায়গাটার সুযোগ নেবে বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি, যারা এই দেশটাকে তাদের করায়ত্ত রাখতে চায়। সুতরাং আজকে আমার মনে হয় যে একটা জাগরণী গান, একটা ওয়েক আপ কল আমাদের দরকার, যেটা সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করবে, যারা আশ্বস্ত করবে এই বলে যে ক্যাম্পাস বরাবরই বহুমতের চর্চার, বহু সংগঠনের জায়গা ছিল, কিন্তু ক্রাইসিসের আরেকটা গভীরতার জায়গা আছে। সেটি হলো যারা গোপন সংগঠন করতে চায়, যারা প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাস করে না, তারাই কিন্তু অন্তর্ঘাতমূলক তৎপরতাগুলো চালায়। এবং যারা গোপন সংগঠন করে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়। আমরা মনে করি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো বিরাজনীতিকরণের চক্রান্ত, অর্থাৎ দেশটাকে রাজনীতি শূন্য করে দেওয়া এবং একটা সন্ত্রাসবাদের দিকে দেশটাকে ঠেলে দেওয়া। আমার মনে হয় ছাত্রদলের বন্ধুরা যে কাজটি করেছে, সেখানে তারা প্রকাশ্য রাজনীতি করতে চেয়েছে। তারা প্রকাশ্যে তাদের দলে দাওয়াত দিয়েছে, আমন্ত্রণ জানিয়েছে, এবং সেখানে যাদের ইচ্ছা হয়েছে তারা সদস্য হয়েছে, যাদের ইচ্ছা হয় নাই তারা সদস্য হয় নাই। একই রকমভাবে একই কাজ যদি ছাত্র ইউনিয়ন করে, একই কাজ যদি অন্যান্য ছাত্র সংগঠন করে, ইভেন বৈষম্য বিরোধীরাও যদি করে, সেখানেও কেউ বাধা দিতে পারবে না। এটাই হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি দেখলাম যে একটি প্রকাশ্য তৎপরতায়, শান্তিপূর্ণ তৎপরতায় বাধা দেওয়া হলো। সুতরাং সেটা যে কারো বেলায় আমি মনে করি যে ছাত্র রাজনীতির এতদিনের যে লালিত সংস্কৃতি তার পরিপন্থী। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নাসির উদ্দিন। কুয়েটের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে এবং রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। কুয়েট প্রশাসন এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে, ছাত্রদলের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা স্পষ্টতভাবে বলছি, এরকম সিদ্ধান্ত এটি অসাংবিধানিক এবং মৌলিক অধিকারের পরিপন্থী এবং আন্তর্জাতিক যে আইন, সে আইনেরও বরখেলাপ বলে আমরা মনে করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এই সিদ্ধান্ত নিতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতিতে যুক্ত থাকবে কি যুক্ত থাকবে না, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে নিতে পারে না। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমে এসেছে, খুনি হাসিনাকে বিদায় করেছে এবং রাষ্ট্রের অর্গানের বিষয়ে শিক্ষার্থীরা যেরকম কনসাস রয়েছে, সেই কনসাস থেকে দূরে রাখতে বিশ্ববিদ্যালয় এরকম সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনি দেখবেন এই যেই কটি বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, অর্থাৎ রাজনীতি বন্ধ রাখতে হবে বা কোনো শিক্ষার্থী যদি রাজনীতি করে সেই শিক্ষার্থীকে পানিশমেন্ট দিতে হবে, এরকম একটি প্রায়োরিটি বেসিসে সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখেছি সেই কয়টি বিশ্ববিদ্যালয়ে গোপন সংগঠনগুলো আস্তানা করেছে এবং আমরা বিশেষ করে দেখি হিজবুত তাহরির সেখানে ব্যাপকভাবে
বংশ ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে এবং শিবির যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করে সেরকম রাজনীতি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আমরা মনে করছি। এবং এই সিদ্ধান্ত, এই যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন চাপের মুখে পড়ে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা মনে করছি এটি শিবিরের সন্ত্রাসীদের প্রত্যক্ষ চাপে বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতকে অগ্রাহ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা মনে করছি। এবং একই সাথে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। এবং একই সাথে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে একটি ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সর্বমহলে আলাপ আলোচনা চলছে, সেই ইনক্লুসিভ বাংলাদেশের পরিপন্থী সিদ্ধান্ত বলে আমরা মনে করছি, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং চলাফেরার স্বাধীনতা থাকবে। আমাদের সংবিধান দিয়েছে, আন্তর্জাতিক আইন দিয়েছে, সেই সবগুলো আইনকে বরখেলাপ করে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র শিবিরকে সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত হয়েছে বলে আমরা মনে করি। নাসিরউদ্দিন, সামগ্রিকভাবে যদি আমরা বলা হয়ে থাকে যে ছাত্রলীগ চলে গেলেও ক্যাম্পাসের চিত্র খুব একটা পরিবর্তন হয়নি, এখনো ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তারের রাজনীতি চলছে, কি বলবেন এই বিষয়ে? না, আমার মনে হয় না খুব এটি আপনি যেরকম বলছেন সেরকম না। আমরা বরং অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে গত 15.5 বছর ধরে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেরকম রাজনীতি করেছে, বিশেষ করে আপনি জানেন, আমরা মোটা দাগে যদি বলি তাহলে হচ্ছে জোর করে মিছিলে নেওয়া শিক্ষার্থীদেরকে গেস্টরুমের নির্যাতনের যে ভয়াবহ চিত্র, সেটি গত 6 মাসে আমরা একটিও দেখিনি। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরো ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। কিন্তু এই ঘটনার শুরুতে আমরা যেটি বলছি, শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিবিরের নেতৃবৃন্দরা যদি আমাদের ছাত্রদলের যে 3 জন সমর্থকের উপর হামলা না চালাতো তাহলে এই এত বড় ঘটনা কিন্তু ঘটতো না। সুতরাং আমরা মনে করছি এই 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে, সেই ইতিবাচক রাজনীতি থেকে শিক্ষার্থীকে দূরে সরানোর জন্য কুয়েটে এরকম গন্ডগোল বা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। এবং 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরাজিত যে প্যাসিস্ট শক্তি যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে অথবা দেশে লুকিয়ে রয়েছে, তাদের প্রত্যক্ষ ইন্ধন থাকতে পারে, অথবা যারা গোপনে রাজনীতি কায়েম করতে চায় তাদেরও এক ধরনের ইন্ধন রয়েছে বলে আমরা মনে করছি। এবং আপনি যেরকম বলেছিলেন যে 5 আগস্টের আগে যেরকম রাজনীতি করেছিল খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী, সেরকম রাজনীতি বাংলাদেশে আর ফিরবে না বলে আমরা মনে করি। বাংলাদেশের শিক্ষার্থীরা গেস্টরুম নির্যাতনের যে ভয়াবহতা গত 15.5 বছর ধরে দেখেছে, সেই ধরনের রাজনীতি বাংলাদেশে ফিরবে না। জোর করে মিছিলে নেওয়ার যে কালচার বাংলাদেশে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে, সেরকম রাজনীতি আর ফিরবে না বলে আমরা মনে করছি। এবং মত প্রকাশের স্বাধীনতাকে যে বাধাগ্রস্ত করেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা, সেই রকম ঘটনা ঘটবে না। এবং খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেই ঘটনা ভুলে প্রত্যেকটি ছাত্র সংগঠন ভুল শুধরে এগিয়ে নিতে হবে। কিন্তু একই সাথে সাথে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে কোনো সংগঠনকে বাদ দিয়ে অন্য কোনো সংগঠন যেন গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি না করতে পারে, সে বিষয়ে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে হাসান তারিক চৌধুরী। ইতিবাচক রাজনীতিতে কারা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তাদের উদ্দেশ্য কি? এক কথায় বললে তাদের উদ্দেশ্য হলো দেশটাকে অস্থিতিশীল করে দেওয়া। আমি আগেই বলেছি, তাদের উদ্দেশ্য হলো জুলাই অভ্যুত্থান, অর্থাৎ গণতন্ত্রের জন্য যে মানুষের যে অভ্যুত্থান, যে মানুষ গত 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই, যে মানুষ রাষ্ট্রের গণবিরোধী নীতির বিরুদ্ধে কথা বলতে পারে নাই, আজকে দেশের জাতীয় অর্থনীতিতে যে লুটপাট হয়েছে, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেষ হয়ে গিয়েছে, আমার দেশে লক্ষ যুবক বেকার, এই বেকারদের সামনে কর্মসংস্থানের সম্ভাবনা যে রাজনীতি দিতে পারে নাই, সেই রাজনীতির বদল চাওয়ার জন্যই তো ছিল এই অভ্যুত্থান। যারা আজকে ইতিবাচক রাজনীতি করতে দিতে চায় না, তারা আসলে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, তারা এই বাংলাদেশপন্থী না, তারা এই বাংলাদেশের শত্রু, তারা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় না, মডার্ন আধুনিক বাংলাদেশ তারা দেখতে চায় না। তো সেটার জন্য আজকে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, দেখেন, ছাত্র রাজনীতির কালচার নষ্ট করেছিল স্বৈর শাসকরা। তারা ছাত্রদেরকে দিয়ে অস্ত্রবাজি করিয়েছে, তারা ছাত্রদেরকে তাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে, হল দখলের সংস্কৃতি চালু করেছে, চাঁদাবাজি করিয়েছে, টেন্ডারবাজি করিয়েছে। এই জায়গা থেকে বেরিয়ে আনার জন্য যখন ছাত্ররা মুভ করছিল, আমরা দেখেছি যে স্বৈরাচারের সময়ে, ফ্যাসিস্টদের সময়ে এক শ্রেণীর বুদ্ধিজীবী
তথাকথিত শিক্ষক নামধারী সিন্ডিকেট বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সমস্যার গভীরে না গিয়ে ঢালাওভাবে ছাত্র রাজনীতি বন্ধের স্লোগান দিয়েছে, নীতি গ্রহণ করেছে। আমরা মনে করি, একজন আইনজীবী হিসাবে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমি আন্তর্জাতিক আদালতেও যাই, তো আমি সেই আন্তর্জাতিক আইন এবং আমাদের দেশীয় আইনের আলোকে বলতে পারি যে ছাত্র রাজনীতি বন্ধ করার এই চক্রান্ত এটা একটা গণবিরোধী, আইন বিরোধী এবং সংবিধান বিরোধী একটি চক্রান্ত, এবং যদি সেটি করে থাকে কেউ, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে সেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে, আগামী দিনের জাতীয় নেতা কোথা থেকে তৈরি হবে? আজকে আগামী দিনের সাংবাদিক নেতা কোথা থেকে তৈরি হবে? আগামী দিনের চিকিৎসক নেতা কোথা থেকে তৈরি হবে? আগামী দিনের আইনজীবী নেতা কোথা থেকে তৈরি হবে? তার জন্য ছাত্র রাজনীতি এবং ছাত্রদের নির্বাচিত ছাত্র সংসদ থাকতে হবে, এবং এক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না। এবং আমি এটাও মনে করি ইতিবাচক ছাত্র রাজনীতি আনতে হলে পরে আধুনিক, অর্থাৎ উদার মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন এবং এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি যারা একাত্ম, সেই মানসিকতা সম্পন্ন মেধাবী ছাত্রদেরকে ছাত্র নেতৃত্বে এগিয়ে আসতে হবে। এবং এছাড়া কোনো নিষেধাজ্ঞা আরোপ করে, কোনো কালো আইন দিয়ে এবং ব্লেম গেম করে বাংলাদেশের তরুণ সমাজকে দাবায় রাখা যাবে না। এটা আমি মনে করি অতীতে এটা বারবার প্রমাণ হয়েছে। আমরা যে ভাষার মাসে আছি, আজকে যে বাংলা ভাষায় কথা বলছি, এটিও ছাত্র রাজনীতির অবদান। যে স্বাধীন বাংলাদেশের পতাকা পেয়েছি, যে মুক্তিযুদ্ধ আমরা করেছি, সেটিও আমাদের এই ছাত্র রাজনীতির অবদান। এবং একই সঙ্গে যে জুলাই অভ্যুত্থান, সেটিও এই ছাত্র রাজনীতির ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের অবস্থান। সুতরাং যারা ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতিকে অস্বীকার করতে চায়, তারা আসলে দেশটাকে অস্বীকার করতে চায়। কিন্তু হাসান তারিক চৌধুরী, বিগত সময় আমরা দেখেছি যে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে ছাত্রলীগ, এবং মানুষের মননে মস্তিষ্কে ঢুকে গেছে যে ছাত্র রাজনীতি মানে ছাত্রলীগের রাজনীতি, এক ধরনের ভীতির সঞ্চার হতে দেখেছি আমরা। সেই জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, জনগণকে কিংবা সাধারণ মানুষকে আমরা সেই নিশ্চয়তা কিভাবে দিব, সুস্থ ধারার দিকে আমরা কিভাবে ফিরে আসবো, সেই আলোচনায় ফিরতে চাই একটা বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। রাজনৈতিক সংস্কৃতি ও ছাত্র রাজনীতি এই শিরোনামে চলছে আজকের আলোচনা। ফিরছি অতিথিদের কাছে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা 16 বছর ছাত্রলীগের রাজনীতি দেখেছি এবং জনসাধারণের মাঝে এক ধরনের ভীতি তৈরি হয়েছে যে ছাত্র রাজনীতি মানেই আসলে ছাত্রলীগের রাজনীতি। এই ধারণার আসলে পরিবর্তনটা আমরা কিভাবে করব? এটা আমার বিবেচনায় একটা সরলীকরণ। আসলে ঘুষ খাওয়া মানেই যদি চাকরি করা কেউ বলে, বা চাকরি করা মানেই যদি ঘুষ খাওয়া বলে, এটা যেমন সঠিক না, তেমনিভাবে ছাত্র রাজনীতি মানেই কিন্তু শুধু ছাত্রলীগ না। ছাত্রলীগ যেটি করেছে, ছাত্র জনতা এর জবাব দিয়ে দিয়েছে। তারা ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হয়েছে। আজকে আমাদের সামনে ভবিষ্যৎটা অত্যন্ত পরিষ্কার। আমরা চাইলেই একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে পারি। তার জন্য দরকার জাতীয় ঐক্য এবং একটা গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন, যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার, যাতে মানুষ যে ভোটের জন্য যে তৃষ্ণার্ত ছিল, সেই ভোটের তৃষ্ণার্ত মানুষ যেন ভোট দিয়ে তাদের পছন্দ মতো একটা রাজনৈতিক এখতিয়ার সম্পন্ন সরকার উপহার দিতে পারে, যারা দেশটাকে গড়ে তুলতে পারবে। এবং সেই ক্ষেত্রে নবীনদের একটা জাগরণ, অর্থাৎ জাতীয় রাজনীতিতে তরুণ নেতৃত্ব, সকল দলের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, সব পার্টিতে যারা অপেক্ষাকৃত নবীন, তাদেরকে জায়গা করে দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে এবং অভিজ্ঞ নেতারা পদে থেকে সরে গিয়ে নবীনদেরকে পরামর্শ দেবে, বুদ্ধি দেবে। অর্থাৎ এভাবে নবীনদেরকে স্পেস করে দেওয়া এবং প্রবীণরা পাশে থাকা, তাদের পরামর্শদাতা হিসাবে, পদে থেকে নয়। এই যে কালচার, এটা যদি না আনা যায়, বাংলাদেশের যে নতুনের যে কেতন উড়েছে, সেই নতুনের বিজয় বার্তাটা কিন্তু আমরা দেখতে পাবো না। কারণ গোটা দেশ জাতি ডাকছে নতুনদেরকে, এবং এই নতুনরা কিন্তু মডার্নিটিতে বিশ্বাস করে। তারা কিন্তু আধুনিকতা দেখতে চায়, উন্নত প্রযুক্তি দেখতে চায়। আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রবীণ ব্যক্তি ইলন মাস্কের মতো লোককে তার গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্টের প্রধান করেছে। অর্থাৎ ইলন মাস্ক, যিনি প্রযুক্তির দক্ষতায় আজকে বিশ্বখ্যাত, ইলন মাস্ককে তিনি পাশে নিয়ে তরুণদেরকে সামনে আনার জন্য তিনি কিন্তু একটা তার মতো করে, যদিও তার অনেক সমালোচনা আছে, কিন্তু একটা এক্সাম্পল সেট করেছেন। একই রকম ভাবে আপনি দেখেন আমাদের পাশের দেশে ইয়াং লিডারশিপ কিন্তু সব জায়গায় আসছে। তো আজকে ছাত্র রাজনীতিতে যারা এই ভেজালটা করছে, তারা আসলে ইয়াংদেরও শত্রু, তরুণদেরও শত্রু। কারণ তারা দেশটাকে একটা
র্যাডিক্যাল একটা গণ্ডিবদ্ধ জায়গা, একটা কুপমণ্ডুকতার জায়গায় রাখতে চায়। বিগত সময় আমরা যেমনটি দেখেছি যে নিষেধাজ্ঞা দিয়ে রাজনৈতিক তৎপরতা বন্ধ করা যায়নি, বরং গুপ্ত রাজনীতির বিকাশ ঘটেছে। সেটাই তো আমি আগেই বলেছি যে যারা আজকে ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলছে, যে প্রশাসন, যে বিশ্ববিদ্যালয়, যে সিন্ডিকেট, যে সরকার, তারা প্রকারান্তরে সন্ত্রাসবাদী গুপ্ত রাজনীতিকেই মদত যোগাচ্ছেন। কারণ একটা জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হবে, পলিটিক্স হলো একটা সুনামির মতো একটা ব্যাপার, একটা দাবানলের মতো একটা ব্যাপার। এটা মানুষের মনের আকাঙ্ক্ষা, মানুষের অভিব্যক্তি, এটাকে কখনো বাদ দিয়ে আটকে রাখা যায় না। এটা কথা বলে পাকিস্তানিরা বাংলা ভাষার অধিকারকে দাবায় রাখতে চেয়েছিল, কিন্তু বাংলার ছাত্র সমাজ বাংলা ভাষার অধিকারকে রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছে। একই রকম ভাবে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের বিরুদ্ধে শহীদ মঈন হোসেন রাজু, যে রাজু ভাস্কর্য আজকে দাঁড়িয়ে আছে, সেটাও কিন্তু তরুণরাই করেছে। সুতরাং এই তরুণের ভবিষ্যৎকে নষ্ট করার জন্য যারা ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার চেষ্টা করছে, ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার চেষ্টা করছে, তাদের সম্পর্কে একটা তদন্ত হওয়া দরকার। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা যারা বসে আছেন, তাদের মধ্যে আপনি অনেককেই পাবেন যাদের ছাত্র রাজনীতি করার অভিজ্ঞতা রয়েছে, এবং যাদের যাদের সেই অভিজ্ঞতাটুকু আছে তারা কিন্তু কন্ট্রিবিউট করতে পারছে অন্য অনেকের চেয়ে বেশি। ফলে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন লোকেরা যদি দেশের নেতৃত্বে আসে, দেশের অবস্থা কি হয় আমরা অনেক ক্ষেত্রেই আমরা বলতে পারবো। আমি সেই উদাহরণ দিয়ে কারো ব্যক্তিগতভাবে কাকে আমি আহত করতে চাই। ধন্যবাদ জানাচ্ছি হাসান তারিক চৌধুরী, নাসিরউদ্দিন নাসির। ছাত্রলীগের অপর রাজনীতির কথা আমরা বলছিলাম, অতীত থেকে ছাত্রদল কতটা শিক্ষা নিয়েছে? দেখুন, আমরা যেটি বলছি বা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই আপনাকে গণ অভ্যুত্থান এক ধরনের মাইল ফলক তৈরি করে দিয়েছে যে বাংলাদেশে আগামীতে বা এখন কিভাবে আসলে ছাত্র রাজনীতি চলমান রয়েছে। এবং কুয়েটে যে ঘটনা ঘটেছে সেটি নিশ্চয় নিন্দনীয় হয়েছে, এবং যে পক্ষগুলো এই সংঘাতে জড়িয়েছে তারা সবাই সব পক্ষ তাদেরকে কিন্তু নিন্দা করেছে। সুতরাং এই গণ অভ্যুত্থান আপনাকে একটি মাইল ফলক তৈরি করে দিয়েছে যে ভবিষ্যতে আপনি কিরকম রাজনীতি করবেন। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এখনকার রাজনীতি অবশ্যই শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে হবে, এবং একই সাথে যে গণ অভ্যুত্থানের যে স্পিড সেটি হচ্ছে এই দেশে গত 15.5 বছর ধরে যে বাংলাদেশে 3টি নির্বাচন হয়েছে, বিশেষ করে 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমি ডামি নির্বাচন। এই 3টি নির্বাচনে বাংলাদেশের তরুণরা আসলে কেউ ভোট দিতে পারেনি, এমনকি যাদের বয়স এখন 18 থেকে 35-এর মধ্যে এই স্কেলের কেউ বাংলাদেশে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। সুতরাং তরুণরা যে সংক্ষুব্ধ ছিল, সে সংক্ষুব্ধের জায়গা থেকে তরুণরা রাজপথে নেমে এসে নিজের রক্ত দিয়ে, নিজের জীবন দিয়ে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং তরুণদের যে মনের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু ছাত্র রাজনীতিতে ঘটাতে হবে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই যে আত্মত্যাগ, যে আকাঙ্ক্ষাকে রেখেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, সেই তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা ইতিমধ্যে কাজ করছি। আমাদের যদিও কোনো ভুল ত্রুটি অতীতে আমরা করেছি, সেগুলো শুধরে আমরা শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে চাই দেশের জন্য এবং দেশের মালিকানা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির জন্য আমরা সে রাজনীতি করতে চাই। নাসিরউদ্দিন, আপনি বলছিলেন শিক্ষার্থী বান্ধব রাজনীতির কথা, কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতি বাস্তবে আসলে শিক্ষার্থীদের কতটা কাজে আসছে? না, নিশ্চয়ই আপনি এটি বলতে পারবেন যে শিক্ষার্থীদের শতভাগ হয়তো কাজে একদম শতভাগভাবে আমরা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি, কিন্তু আমি তারপরও মনে করছি বাংলাদেশের যতগুলো অর্জন রয়েছে, বিশেষ করে একটু আগে আমরা গত কয়েক বছর ধরে যদি আমরা দেখি নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যাট বিরোধী আন্দোলন, আমি মনে করছি যে বাংলাদেশের এই যে সকল আন্দোলনের কথা আমি একটু বলেছিলাম, প্রত্যেকটি আন্দোলনে কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো প্রতিনিধিত্ব করেছে। এই আন্দোলনগুলোকে এগিয়ে নিতে কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ভূমিকা রেখেছে। সুতরাং আপনি যদি বলেন যে ঢালাওভাবে যে কোনো কিছুই উপকার করতে পারেন, আপনি সেটা বলেননি, আমি মনে করছি যে হয়তো প্রত্যাশা পূরণ করতে পারেনি, কিন্তু তারপরে শিক্ষার্থীদের জন্য ছাত্র সংগঠনগুলো কাজ করছে। এবং আমি মনে করি যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে, সেই ইতিবাচক রাজনীতিকে দেখে বাংলাদেশের এখনকার যে রাজনীতি রয়েছে সেখানে শিক্ষার্থীদের মধ্যে বা ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা করছে, বা শিক্ষার্থীদেরকে টার্গেট রেখে ছাত্র সংগঠনগুলো নিজেরা কত বেশি শিক্ষার্থীদের বান্ধব রাজনীতি করতে পারে সেটি তারা
চেষ্টা করছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, সেখানে দেখেছেন যে বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন নিজেদের মধ্যে এক ধরনের কম্পিটিশন করেছে যে কে কত বেশি শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে, যেটি গত 15.5 বছর ধরে ওই সকল ছাত্র সংগঠনগুলো কিন্তু শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে না এই খুনি সংগঠন ছাত্রলীগের কারণে। সুতরাং আমরা মনে করছি প্রতিযোগিতাটা শুরু হয়েছে, ভালো কাজের প্রতিযোগিতা, এবং আমরা মনে করছি এটি গ্র্যাজুয়ালি এই কম্পিটিশনটি আরও বজায় রাখতে হবে, তাহলে শিক্ষার্থীদের জন্য সেটি অনেক বেশি উপকৃত হবে বলে আমরা মনে করি। আমাদের দেশে যে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি, সেই ধারার আসলে পরিবর্তন এই সময় এসে কতটা জরুরি, সেই আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। নাসিরউদ্দিন, যে আলোচনায় আমরা ছিলাম, গণঅভ্যুত্থানের পর আমরা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখছি, আমরা বিভিন্ন খাতে সংস্কারের কথা বলছি, কিন্তু আমাদের বিদ্যমান রাজনীতির যে সংস্কৃতি আছে সেখানে সংস্কার কিংবা পরিবর্তন কতটা জরুরি? না, আমি মনে করছি যে এটি জরুরি রয়েছে, এবং ইতিমধ্যে আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমাদের দল ইতিমধ্যে দীর্ঘদিন ধরে একটি সংস্কার পলিসির মধ্যে রয়েছে, এবং আমাদের দলের পক্ষ থেকে যেমন রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য যেরকম 31 দফা প্রণয়ন করেছে, একই সাথে আমাদের দল, আপনি জানেন যে দীর্ঘদিন ধরে যে গত 15.5 বছর ধরে যেরকম নিষ্ঠুর নির্যাতন মধ্যে দিয়ে গিয়েছি, আমরা একটি কাউন্সিল করতে পারিনি। বিশেষ করে আপনাকে স্মরণ করে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2019 সালে একটি কাউন্সিল করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করতে এই খুনি আওয়ামী লীগ সরকার যত ধরনের বাধাগ্রস্ত করার দরকার তারা করেছে, এবং সেটি না পেরে তারা আদালতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কাউন্সিল বন্ধ করতে তারা চেয়েছে। সুতরাং আমাদের এটি ছাত্র দলের একটি বিষয় বললাম, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলও আসলে কাউন্সিল করতে পারেনি। বিভিন্ন সীমাবদ্ধতা, আন্দোলন সংগ্রাম, নেতাকর্মীদেরকে বিভিন্ন মেয়াদে যে আপনার সাজা দেওয়া, তো তারই ধারাবাহিকতায় আমাদের এই মাসের শেষের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি বর্ধিত যে সভা অনুষ্ঠিত হবে, সেটি আমাদের দলের সামগ্রিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে। আমি মনে করছি এটি একটি সংস্কারের অংশ হিসেবে আমরা এটি মনে করছি, এবং একই সাথে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেরকম রাষ্ট্রীয় পলিসিগুলোতে সংস্কার জরুরি রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের যে একটি গতানুগতিক যে রাজনীতি বাংলাদেশের চলমান ছিল, সেটির নিশ্চয় পরিবর্তন হবে বলে আমরা খুব আশাবাদ প্রকাশ করছি। জুলাইয়ের চেতনায় বিশ্বাসী শক্তিগুলোর মাঝে আমরা যে বিভাজন দেখছি, এই বিভক্তির সুবিধাভোগী কারা? এটি আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে কিছু কিছু হচ্ছে অসহযোগিতা অথবা হচ্ছে খুবই ছোটখাটো বিষয় থেকে আসলে বিভক্তি তৈরি হয়েছে, এবং সেই বিভক্তির জায়গা যেন সংঘাত না হয় সেটির দিকে যারা অংশীদার ছিল গণ অভ্যুত্থানের, সে অংশীদারদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমরা মনে করছি যে জুলাই আগস্টে যারা পরাজিত প্যাসিস্ট শক্তি, যারা দেশে বিদেশে লুকিয়ে রয়েছে, ষড়যন্ত্র করছে, আপনি দেখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 6 মাস অতিবাহিত হচ্ছে, এর মধ্যে প্রায় 149টি ইতিমধ্যে আন্দোলন হয়েছে, এবং আগামী যে কয়েকদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে আরও বেশি আন্দোলন হবে, এবং অনেকগুলো আন্দোলন এই সরকারকে এক ধরনের বেকায়দায় রাখার জন্য ষড়যন্ত্রের অংশ হিসাবে এই আন্দোলনগুলো হচ্ছে। সুতরাং আমরা মনে করছি সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের দল যেরকম সহযোগিতা করার ঘোষণা দিয়েছে, এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তারা নিজেরা সহযোগিতা করছে, ঠিক তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি নির্দিষ্ট টার্গেট রয়েছে, যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছিল, যে মানুষের যে ম্যান্ডেট প্রকাশ করতে পারেনি, মানুষ 2014, 18, 24-এ মানুষ নিজেদের মতামত প্রয়োগ করতে পারেনি, সেই ম্যান্ডেট হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে যাবতীয় পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে নিলে আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে সরকারের প্রাথমিক টার্গেট ফিল আপ হবে। কিন্তু আমরা যেটি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের 11টি সংস্কার কমিশন হয়েছে, ইতিমধ্যে 5টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু সরকারের আচার আচরণ বা সরকারের যাবতীয় কার্যকলাপে আমাদের যেটি মনে হচ্ছে যে সরকার একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে সময় বা হচ্ছে যে যাবতীয় পদক্ষেপ, সেটির বিষয়ে তারা এক ধরনের উদাসীনতা রয়েছে, বরং সংস্কার পলিসিগুলোকে তারা দীর্ঘমেয়াদী করে দীর্ঘদিন ধরে দীর্ঘ সময় ধরে ক্ষমতা ধরে রাখার মনে হচ্ছে এক ধরনের অপচেষ্টা চলছে বলে আমাদের মনে হচ্ছে। তারপরও আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা কোনোভাবে চাই না এই সরকার যেন ব্যর্থ হয়, আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই, যেটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একাধিকবার গণমাধ্যমে বলেছেন, কোনোভাবে যেন এই সরকার ব্যর্থ না হয় সেজন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে।
নাসরুদ্দিন, আমরা দেখছি যে বিভিন্ন ইস্যুতে কিন্তু গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্যে এক ধরনের মত পার্থক্য স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে আওয়ামী লীগ নিষিদ্ধ, সংবিধান বাতিল না পরিবর্তন, সেই ইস্যুটিও রয়েছে। এবং সাম্প্রতিক সময় আমরা দেখছি স্থানীয় নির্বাচন আগে না জাতীয় সংসদ নির্বাচন আগে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আসলে নির্বাচনের আগে সংকট আরো বাড়বে কিনা, এর ফলে নির্বাচন বিলম্বিত হবে কিনা? না, এটাই তো দেখুন, রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের যে চিন্তা ভাবনা বা সাংবিধানিক যে সংকট ঘটতে পারে সেটি আশঙ্কা এই অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের যে চিফ অ্যাডভাইজার রয়েছে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটি আমরা মনে করছি এটি মোটামুটি এখন মীমাংসিত বিষয়। এখন যেটি আমরা লক্ষ্য করলাম সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে লোকাল ইলেকশনের যে এক ধরনের অপচেষ্টা চলছে, সেটি হচ্ছে জাতীয় ইলেকশনকে প্রলম্বিত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি পক্ষ ভুল বুঝিয়ে সেই পথে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এখনকার যে সমস্যাগুলো রয়েছে এখনকার আমাদের এখানে, সেটি হচ্ছে আইন শৃঙ্খলার একটু অবনতি কিন্তু একদম দিন দিন বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। সুতরাং এই সকল সমস্যার সমাধান করতে হলে আমরা মনে করছি একটি জনগণের সরকার খুব দ্রুত সময়ের মধ্যে দরকার রয়েছে। সুতরাং যদি আপনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আপনার কনসেন্ট্রেশন যদি অনেক বেশি থাকে, জাতীয় ইলেকশনের বিষয়ে যদি আপনি কম মনোযোগী হন, তাহলে হচ্ছে যে সমস্যাগুলো দিন দিন বাড়ছে সেগুলো কিন্তু আরো বাড়তে থাকবে। সুতরাং আমরা স্পষ্টতভাবে বলছি যে সরকারের এখনকার টার্গেট হওয়া উচিত একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে যাবতীয় পদক্ষেপ সেটি দ্রুত সময়ের মধ্যে নিয়ে সংস্কার পলিসিগুলোকে রান রেখে এই কাজটি করতে পারলে আমার মনে হচ্ছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিড সেটি প্রতিফলন হবে বলে আমাদের সেটি মনে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে হাসান তারিক চৌধুরী। বিএনপি চাইছে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন। অন্যদিকে আবার রাজনীতিতে আমরা দেখছি আরেকটি পক্ষ আছে যারা বলছে যে আগে সংস্কার, আগে গণহত্যার বিচার, তারপরে নির্বাচন। দেখেন, যে রাধে সে চুলো বাঁধে। বিষয়টা হলো যে কোনোটার জন্যই কোনোটা আটকে থাকার ব্যাপার না। যারা রাজনীতিতে অভিজ্ঞ তারা ভালো করে বোঝে যে সংস্কার এবং নির্বাচন এটা পাশাপাশি রেল লাইনের মতো চলতে থাকবে। সুতরাং যারা একটা আরেকটার সাথে সাংঘর্ষিক করে দিতে চায় তাদের বদমতলব রয়েছে। এখন সংস্কার তো শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে না, আমি যেটা আগেই বলেছি যে পলিটিক্যাল পার্টিগুলোতে তো এক ধরনের সংস্কার ভাবনা আসা দরকার। এবং নতুনদের জায়গা করে দেওয়ার জন্য আমি বলেছি যে আমাদের দেশে পলিটিক্যাল পার্টিতে যারা পদধারী তাদের একটা রিটায়ারমেন্টের বয়স থাকা দরকার, যে কত বছর বয়স হলে পরে তিনি তার দলের পদ থেকে, কেন্দ্রীয় পদ থেকে রিটায়ার করবেন। এইরকম ধরনের সংস্কার, দলের ভেতরকার গণতন্ত্র ইত্যাদি না হলে পরে আপনি স্থানীয় নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন, কোনো নির্বাচনেই কিন্তু মানুষের প্রতিনিধিকে, অর্থাৎ মানুষকে যারা ভালোবাসবে, দেশকে যারা ভালোবাসবে সেই মানুষকে সামনে আনতে পারবে না। এবং আজকে যে মবতন্ত্র চলছে, যেটাকে এখন অন্তর্বর্তীকালীন সরকার মবের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ দেখতে পাচ্ছে যে এই মব দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলো চেঞ্জ করার জন্য আজকে কোনোটাকে কোনোটার প্রতিপক্ষ করা যাবে না। সংস্কার না নির্বাচন, বিচার না নির্বাচন, বিচার বিচারের মতো চলবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা সর্বোচ্চ আদালতে আইন চর্চা করি, আমরা দেখি যে ফৌজদারি মামলাগুলো শুনানির জন্য পর্যাপ্ত বেঞ্চ নাই। অর্থাৎ যারা বিচার প্রার্থী হবেন, যারা বিচার চান, খুনিদের বিচার হোক যারা এটা চান, তাদের জন্য তো কোর্ট থাকতে হবে, পর্যাপ্ত বেঞ্চ থাকতে হবে। আসামি সংখ্যা যদি হয় ৫,০০০, কোর্ট যদি থাকে ২টা, তাহলে কি হবে? আমরা দেশের একটা অত্যন্ত মেধাবী প্রধান বিচারপতি পেয়েছি যার একাডেমিক যোগ্যতা অসাধারণ। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে কিন্তু সংস্কারের ভাবনাটার প্রতিফলন ঘটছে না। তো সে কারণে আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের গণমাধ্যম, সব জায়গায় একটা মেন্টালিটির পরিবর্তন দরকার। আরেকটি বিষয় আমি কনসার্ন বলবো, ইলেকশনকে সামনে রেখে নারীর প্রতি এক ধরনের বৈষম্য, নারী সমাজের প্রতি এক ধরনের অশ্রদ্ধামূলক রাজনীতি কিন্তু এখানে কেউ কেউ করতে চাইছে। এবং এই জায়গাটা যদি আমাদের দেশে হয়, জনসংখ্যার অর্ধেকেরও বেশি হলো নারী, এবং নারী ভোটাররা বাংলাদেশের গণতন্ত্রের একটা বিরাট জায়গা, সেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করার মতো যে ধরনের সংস্কার ভাবনা আসা দরকার সেটি আমরা দেখতে পাচ্ছি না। ফলে একটা নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হলে পরে, রাজনীতিকে সমৃদ্ধ করতে হলে পরে এই জায়গাগুলোতে পরিবর্তন আসা দরকার। এবং আমি যদি তরুণদের জায়গায় ফেরত যাই, আমি মনে করি তরুণদের আজকে দাবিগুলো তোলা উচিত তাদের যার যার মুরব্বীদের কাছে। এবং একই সঙ্গে আমি এটিও বলবো যে দলীয় লেজুর ভিত্তির যে কালচার, সে জায়গায় আমার ধারণা একটা উপলব্ধি এসেছে তরুণ রাজনীতিবিদদের মনে, যারা আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে চায়, তাদেরও ক্যাম্পাসে ওই বড় ভাই তন্ত্র
মাদার পার্টি ফাদার পার্টি তন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। আর না হলে পরে তারা স্বাধীনভাবে ভাবতে পারবে না। আমরা যখন সংবিধানে 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলি, কেন বলি? যে 70 অনুচ্ছেদের কারণে দলদাসে পরিণত হয় মানুষ। সুতরাং মাদার পার্টি ফাদার পার্টির জন্য তরুণরাও কিন্তু দলদাসে পরিণত হয়। সুতরাং এই জায়গাটার একটা মেন্টালিটিগত একটা পরিবর্তন আসা দরকার। সেটা যদি না আসে তাহলে আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। সেজন্য আমি মনে করি আজকের এই জুলাই অভ্যুত্থান একটা নতুন বার্তা দিয়েছে। সেই বার্তা কি? সে বার্তা হলো পুলিশ দিয়ে আর্মি দিয়ে আন্দোলন দমন করা যায় না। সে বার্তা কি? পরিবর্তনের বার্তা। সে বার্তা কি? সে বার্তা হলো কর্মসংস্থানের বার্তা। সে বার্তা কি? সমৃদ্ধ বাংলাদেশের বার্তা। মবতন্ত্র নয়, আইনের শাসন। পরিবারতন্ত্র নয় বা বড় ভাই তন্ত্র নয়, গণতন্ত্র। সুতরাং এই জায়গাটা প্রতিষ্ঠা করার জন্যে আমি মনে করি তরুণদেরই আজকে সবচেয়ে বেশি দায়িত্ব। বিশেষ করে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন রয়েছে তাদের মধ্যে ইউনিটি থাকা দরকার এবং গুপ্ত রাজনীতির বিরুদ্ধে প্রকাশ্য রাজনীতির একটা ইউনিটি দরকার। এবং সেই ইউনিটি হলে পরেই বাংলাদেশ তারুণ্যের উৎসবে জেগে উঠবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং ছাত্রদের নতুন দল নিয়েও কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমরা নানামুখী আলোচনা দেখছি, কি বলবেন? দেখেন, ছাত্রদের যে নতুন সংগঠন, আমি দল বলবো না, কারণ দল মানে তো পলিটিক্যাল পার্টি বোঝায়। ছাত্র সংগঠন, তারা দাবি করেছে যে তাদের কোনো মাদার ফাদার পার্টি নাই, কিন্তু তারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কিন্তু নতুন কোনো কথা নয়। আমি যে ছাত্র সংগঠন করতাম, যার জন্ম 1952 সালে, এর কোনো মাদার ফাদার পার্টি নাই। আমরা বলতাম স্টুডেন্ট ফার্স্ট, আমরা বলতাম এডুকেশন ফার্স্ট, শিক্ষা সুযোগ নয় অধিকার, শিক্ষা শেষে কাজ চাই এবং নইলে বেকার ভাতা চাই। যদি কাজ দিতে না পারে রাষ্ট্র আমাকে বেকার ভাতা দিবে। এগুলো হওয়া উচিত হলো ছাত্রদের কথা। আমরা মেধাবী নেতৃত্ব চাই, যে কোটা নয় মেধা আমরা বলেছি। আমরা কয়জন মেধাবীকে পদায়ন করতে পেরেছি? পদায়ন করার সময় দলীয় পদায়ন হয়, মেধাবীদের পদায়ন হয় না। এটাও তো মেন্টালিটিতে পরিবর্তন আনতে হবে, যে মেধাবী তার পদায়ন হবে, বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে মেধার ভিত্তিতে, তার এক্সেলেন্সের ভিত্তিতে, পত্রিকার এডিটর হবে সবচেয়ে মেধাবী যে সাংবাদিক তিনি। সুতরাং এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি একটা দলীয় জাতাকলে পিষ্ট হয়ে মেধা কিন্তু বারবার পর্যুদস্ত হয়ে যাচ্ছে। সুতরাং যে মেধার জন্য এই আন্দোলন, আমরা আগামী দিনে তরুণ বন্ধুদের মাধ্যমে দেখতে চাই মেধাবীরা জাতীয় রাজনীতিতে, তরুণরা জাতীয় রাজনীতিতে কতটা মেধাগত সংস্কার আনতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নাসিরউদ্দিন নাসির। এই বিষয়টা নিয়ে আপনারও মতামত জানতে চাই। গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি আপনারা এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, আপনারা কিভাবে দেখছেন? না, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমরা যেটি মনে করছি, অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টা রয়েছেন যারা ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা হয়েছেন, এবং গণমাধ্যমে আমরা যেটি দেখেছি যে একজন উপদেষ্টা অথবা একাধিক উপদেষ্টা সেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দল গঠন করতে পারেন বলে আমরা গণমাধ্যমে দেখেছি। কিন্তু এই বিষয়ে আমরা যেটি পরিষ্কারভাবে বলতে চাই সেটি হচ্ছে এখনকার যে নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা রয়েছেন তাদের মধ্যে থেকে একটি দল গঠনের বিভিন্ন চেষ্টা হচ্ছে, কিন্তু এই প্যারালালি তাদের 3 জন উপদেষ্টা কিন্তু এখন সরকারে কাজ করছে। সুতরাং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করে কিন্তু দল গঠনের যাবতীয় কার্যক্রম কিন্তু আমরা দেখছি। সুতরাং বাংলাদেশে গত 5 দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করে সেই দলের এই ইতিহাস খুব বেশি সুখকর হয়নি বা জনগণ সে দলকে খুব বেশি ভালোভাবে নেয়নি। সুতরাং এই যে দল গঠন হবে সে দলকে জনগণ কিভাবে নেবে সেটি সময় বলে দিবে। কিন্তু এটি খুবই বিশ্বাসযোগ্য হচ্ছে না যে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ বের হয়ে গিয়ে যদি দল গঠন করে, সেই দল যদি গঠিত হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে কোশ্চেন উঠবে। ধন্যবাদ জানাচ্ছি নাসিরউদ্দিন নাসির, ধন্যবাদ জানাচ্ছি হাসান তারিক চৌধুরী। দর্শক, এখানেই শেষ করছি দেশসন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।